আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে এই ফ্লোনেট অ্যানালাইসিস এর সিপেজের যে অধ্যায়টা আমাদের ছিল সেটা একটা অঙ্ক সলিউশন করব। তো অঙ্কটা আমাদের এখানে দিয়ে দিছে যে চিত্রে একটি শীট পাইলে চারিদিকের ফ্লোনেট প্রদান করা হয়েছে গিভেন দ্যাট যে kx ky এবং k ইকুয়াল টু একই জিনিস আর কি। 5 × 10⁻³ সেন্টিমিটার পার সেকেন্ড। নির্ণয় করো, নিচের এই তিনটা জিনিস নির্ণয় করতে বলছে। এক নাম্বার এ ও বি বিন্দুতে পিজোমিটার স্থাপন করলে কত মিটার উচ্চতায় পানি উঠবে? এ বিন্দু কোনটা? এইটা। বি বিন্দু হলো এটা। দুই নাম্বার, পার্মিয়েবল লেয়ারে প্রতি একক দৈর্ঘ্যে মোট নিঃসরণের হার কত? পার্মিয়েবল লেয়ারে অর্থাৎ যে কোনো এই যে এইটা যদি একটা লেয়ার ধরো, সেকশন ধরো, তাহলে এই সেকশনে মোট নির্গমনের পরিমাণ কত, অথবা এই সেকশনে মোট নির্গমনের পরিমাণ কত, যে কোনো একটা বাই করে দিলেই হবে। তিন নাম্বার কি বলছে? সি বিন্দুতে সম্ভাব্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কত হবে? এই সি পয়েন্টে সম্ভাব্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অর্থাৎ আই এর মান কত হবে এই জিনিসটা বের করতে হবে। তিনটা জিনিস। তো আমাদের চিত্রে কি দেওয়া আছে? চিত্রে দেওয়া আছে এটা শীট পাইল, এই পাশে হলো আপ স্ট্রিমে পানির পরিমাণ 5.7 মিটার, ডাউন স্ট্রিমে হলো 2.2। আবার এই জায়গাতে দেওয়া আছে, দেখো এই যে আমাদের ফ্লো পাথ, এই ফ্লো পাথের ডাইমেনশন একটা এক রকমের, যে এল এবং বি, এই যে ফ্লো ফিল্ডের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হলো 1। তার মানে কি দৈর্ঘ্য যা প্রস্থ তাই, ফ্লো ফিল্ডের দৈর্ঘ্য যা এখানে এলও যায় প্রস্থ তাই, এই ফ্লো ফিল্ডেরও এখানে দৈর্ঘ্য যা প্রস্থ তাই, এই টোটাল এই ফিল্ডের টোটাল এই দুইটা ফিল্ডের। বাট তিন নাম্বার যে ফ্লো ফিল্ড আছে, তিন নাম্বার ফ্লো ফিল্ড, এখানে কি বলে দিয়েছে? দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কিন্তু সমান না। এখানে কি যে এই ফ্লো ফিল্ডের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে, এবং এর প্রস্থের অনুপাত 1/0.38। অর্থাৎ দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে প্রস্থ হলো 0.38। তাহলে দৈর্ঘ্য যদি l হয় তাহলে আমরা প্রস্থ সমান সমান কি বলতে পারি? স্যার দৈর্ঘ্য যদি আমরা বলি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি একটু খেয়াল করো, যে দৈর্ঘ্য l ইকুয়াল টু b/0.38। বিটাকে পার করে দিলাম, তাহলে এখান থেকে এল এর মানটা পেয়ে যাব, যে আমাদের এই ফ্লো ফিল্ডের দৈর্ঘ্য কতটুকু। তো তার মানে এটা কি ডিফারেন্ট আমাদের হলো ফ্লো ফিল্ডের লেন্থ এবং প্রস্থ দেওয়া আছে আর কি। বুঝতে পারছো? এই হলো আমাদের মোটামুটি ডাটা। তাহলে আমরা আসো প্রথম নাম্বার সলিউশনটা করি। সলিউশন আমরা হলো পার্ট এ করব আর কি। হ্যাঁ, পার্ট এ। তাহলে এখানে কি বলতেছে? এ বিন্দুতে পিজোমিটার স্থাপন করলে কত মিটার উচ্চতায় উঠবে সেই জিনিসটা বাহির করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে কিছু ডাটা বাহির করে নিই। যেমন ধরো ডাটা যদি আমি দেখি, আমাদের এখানে ফ্লো লাইন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা ফ্লো লাইন। তাহলে ফ্লো পাথ কয়টা? এনএফ এর মান একটা, দুইটা, তিনটা, চারটা যদি ফ্লো লাইন হয়, 1 2 3টা হলো ফ্লো পাথ। তাহলে 4 - 1 = 3। যদিও তোমরা 3 দেখতে পাচ্ছ, সরাসরি 3 লিখে দিবা আর কি। ফ্লো লাইন চারটা, চারটার থেকে একটা বাদ দিলে ফ্লো পাথ আমরা পেয়ে যাব 3টা। আচ্ছা, তারপরে আমাদের কি দরকার? ইকুইপোটেনশিয়াল ড্রপ। ইকুইপোটেনশিয়াল ড্রপ কয়টা আছে খেয়াল করো। আমাদের ইকুইপোটেনশিয়াল লাইন কয়টা? একটা ইকুইপোটেনশিয়াল লাইন, দুইটা, তিনটা, এই জায়গাতে একটা আছে তাই না, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে ইকুইপোটেনশিয়াল লাইন হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে ইকুইপোটেনশিয়াল ড্রপ কয়টা হবে? 7 - 1 = 60। তাহলে ইকুইপোটেনশিয়াল ড্রপ হলো 6টা আমরা পাইলাম। ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে বলো টোটাল হেড লস কত? ডেল এইচ চিত্র থেকে। তাহলে এই আপ স্ট্রিমের হেড ডাউন স্ট্রিমের হেডের পার্থক্য, তাহলে 5.6 - 2.2। তাহলে টোটাল হেড লস কত দাঁড়ালো? 3.4 মিটার, তাই না? 3.4 মিটার। তাহলে এখন তুমি আমাকে বলো যে টোটাল হেড যদি এত হয়, তাহলে তাহলে প্রত্যেকটা ড্রপের কারণে এখান যে হেড যদি এই একটা ড্রপের কারণে, প্রত্যেকটা ড্রপের কারণে আমাদের হেড লসটা কত হবে? তাহলে ডেল এইচ ইকুয়াল টু আমরা বলতে পারি
যে ডেল এইচ ছোট হাতের ডেল এইচ প্রত্যেকটা ফিল্ডে আমাদের হেড লসের পরিমাণ এইটা ইনটু ফ্লো ইকুইপোটেনশিয়াল ড্রপ নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল ড্রপ। তাহলে 3/4 করলে আমাদের রেজাল্ট কত আসবে দেখো একটু ক্যালকুলেশন করে। তাহলে এইটা যদি করি আমরা তাহলে ডেল এইচ এর মান হলো 3.4 বাই এনড এর মান কত 6 তাহলে কত আসবে 0.567 আমরা লিখতে পারি। তাহলে এইটা আসবে হলো 0.567 এইচ এর মান এইটা আর এনড এর মান হলো এইটা। তাহলে আমরা এই ডেল এইচ এর মান করে পেয়ে গেলাম যে একটা ড্রপের কারণে আমাদের এতটুকু এনার্জি হেড এত মিটারের লস হচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমরা জানি, তাহলে তুমি দেখো যে আমাদের আপ স্ট্রিমে এই জায়গাতে এনার্জি হলো আমাদের 5.6 মিটার 5.6 মিটার আর আমাদের লস হচ্ছে কতটুকু এই এ পয়েন্টে আসতে এখান থেকে একটা ড্রপের জন্য লস হচ্ছে এতটুকু। তাহলে কতটুকু হেড অবশিষ্ট থাকলো? তাহলে এ পয়েন্টে পিজোমেট্রিক হেড আমি লিখতে পারি এটা এ বিন্দুতে পিজোমেট্রিক হেড এ বিন্দুতে পিজোমিটার হেড ইকুয়াল টু টোটাল হেড ছিল আগে 5.6 সেখান থেকে লস হইলো কতটুকু? টোটাল হেড ছিল 5.6 সেখান থেকে লস হলো 0.567 সেখান থেকে লস হয়েছে 0.567 তাহলে বাকি থাকলো কতটুকু? তাহলে 5.6 মাইনাস অ্যান্সার তাহলে 5.03 তাহলে আমাদের পিজোমেট্রিক হেড 5.03 বাকি থাকলো। তো এই পিজোমেট্রিক হেডটা কি বোঝায় 5.03 সেটা বোঝায় হলো গ্রাউন্ড লেভেলের উপরে আমাদের পিজোমেট্রিক হেড আছে 5.03 মিটার। এখানে এসে তুমি যদি এখানে পিজোমেট্রিক হেড লাগায় দাও আমাদেরকে সবসময় গ্রাউন্ড লেভেলের উপর থেকেই তোমাকে বলতে হবে যে গ্রাউন্ড লেভেলের উপরে পিজোমেট্রিক হেড কতটুকু আছে। বুঝতে পারছো? তাহলে এবং গ্রাউন্ড লেভেলে আমাদের এ বিন্দুতে পিজোমেট্রিক হেড এতটুকু। ঠিক আছে, এখন আমরা বি বিন্দুতে পিজোমিটার স্থাপন করলে কতটুকু উচ্চতার পানি পাবো? এই দেখো কতটুকু উচ্চতার পানি পাবো মানে তোমাকে এই যে অ্যাবভ গ্রাউন্ড লেভেলের সাপেক্ষেই তোমাকে বলতে হবে। পিজোমেট্রিক হেডের এটা কিন্তু অ্যাবভ গ্রাউন্ড লেভেলের সাপেক্ষেই বলতে হবে। তাহলে আমি যদি বলি যে বি বিন্দুতে পিজোমিটার হেড ইকুয়াল টু তাহলে আমরা কি লিখবো 5.6 তাহলে বি বিন্দুতে যাইতে আমাদের ড্রপ কয়টা হয়েছে দেখো 5.6 মাইনাস এনার্জি লস হয়েছে একটা ড্রপ হয়েছে দুইটা ড্রপ হয়েছে তিনটা সরি একটা ড্রপ দুইটা 1 2 3 4 5টা ড্রপ হয়েছে। তাহলে আমরা কি লিখবো যে প্রতিটা ড্রপে লস হয় হলো আমাদের 0.567 করে। তাহলে 5টা ড্রপে কতটুকু লস হয়েছে? টোটাল লস হেড থেকে যদি আমরা লসের পরিমাণ বাদ দেই বর্তমান কতটুকু আছে তাহলে সেটা পাবো। তাহলে বর্তমান কতটুকু আছে এই সেটা বাদ দাও কত আসে 5.6 minus 5 into 0.567 2.765 তাহলে আসবে হলো 2.765 মিটার। এটাও কি অ্যাবভ জিএল গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলের উপরে আমাদের পিজোমেট্রিক হেড থাকবে 2.765 মিটার। তাহলে আমাদের এ সেকশনের অ্যানসার শেষ। এইটা একটা অ্যানসার এইটা একটা অ্যানসার। বুঝতে পারছো? এ সেকশন ক্লিয়ার কিনা? এ সেকশন ক্লিয়ার কিনা? তাহলে এ সেকশন যদি ক্লিয়ার হও তাহলে আমরা আসো বি সেকশনে যাই, আমরা বিটা করব। ওকে, তো চলো আমরা বিটা স্টার্ট করি। তাহলে এটা আমি একটু ক্লিন করে দেই। তাহলে খেয়াল করো এখানে 2 নাম্বার সেকশন যদি আমরা করি সলিউশন পার্ট বি, বিটা যদি আমরা সলিউশন করি
তাহলে প্রত্যেকটা আমাদের এই একটা লেয়ার দিয়ে কি পরিমাণ প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে এটা বাহির করতে হবে। তাহলে আমাদের মোট পানি প্রবাহের পরিমাণের সূত্র আমরা জানতাম k ইনটু nf ডিভাইডেড, আচ্ছা আমি nf টা না লিখি, একটু এখানে ডেল h লিখি, ডেল h ডিভাইডেড nd ইনটু nf ফ্লো পাথ কয়টা ছিল। এখন দেখো এই সূত্রটা আমরা এখানে ইউজ করতে পারবো না, আমাদেরকে ভেঙে ভেঙে করতে হবে, কারণ nf ফ্লো পাথ আমরা একটার ফ্লো পরিমাণ বাহির করে, অর্থাৎ একটা ফ্লো ফিল্ডের পরিমাণ বাহির করে আগে আমরা ফ্লো পাথ দ্বারা গুণ করে দিতাম, 1 2 3 দ্বারা গুণ করে দিলে আমাদের টোটালটার কি হয়ে যেত, নির্গমন বাহির হয়ে যেত। বাট এখানে তো ভাই তুমি 3 দ্বারা গুণ করতে পারবে না, কারণ কি এইটার এক রকমের নির্গমন হবে। আচ্ছা বুঝলাম এইটার এটা সেম, এইটার যেই লেয়ার দেখতেছো বা ফ্লো পাথ দেখতেছো, এইটার ফ্লো পাথ দুইটা সেম, বাট এইটা সেম না। তুমি একটা বাহির করে 2 দ্বারা গুণ করে দিবা, আবার এইটাকে ইন্ডিভিজুয়ালি বাহির করে নিতে হবে আর কি। কারণ কি এইটার লেন্থ আর প্রস্থ দুইটা তো সেম, বাট এইটার লেন্থ আর প্রস্থ তো আলাদা। তো তুমি এখানে যে nf 3 দ্বারা গুণ করে দিয়ে টোটাল নির্গমন, একটা বাহির করে 3 দ্বারা গুণ করে দিয়ে যে টোটাল নির্গমনটা বাহির করতে চাচ্ছিলে, এই সুযোগ তো আর নাই। তাহলে তোমাকে কি করতে হবে, এই দুইটা একসাথে বাহির করতে হবে আর এইটা ইন্ডিভিজুয়ালি বাহির করে যোগ করে দিতে হবে, অথবা তুমি তিনটা আলাদা আলাদা করো, সমস্যা কি। হতে পারে যে এইটা এক আছে, এইটা আলাদা তোমাকে পরীক্ষা হলে দিয়ে দিব, তখন তিনটা আলাদা আলাদা করবা। যদি তিনটা সেম থাকতো, এইটাও সেম এইটাও সেম এইটাও সেম একই রেশিওর হইতো, তাহলে আমি একটা বাহির করে 3 দ্বারা গুণ করে দিতাম, যে আমাদের ফ্লো পাথ আছে একটা দুইটা তিনটা, তাহলে একটাতে ফ্লো ফিল্ডে যদি আমাদের এতটুকু নির্গমন হয়, তাহলে তিনটা মিললে আমাদের এই লেয়ারে একক দৈর্ঘ্যে নির্গমন হবে এত। অর্থাৎ এখানে কত ছিল, nf এটা। তাহলে আমরা এটা কিন্তু এখানে করতে পারতেছি না, তাহলে আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে করতে হবে। তাহলে টোটাল নির্গমন কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু টোটাল নির্গমন ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কি লেখা যায়, যে আমরা বলতে পারি যে এইটার নির্গমন এইটা আর এইটার টোটালটা নির্গমন সেম হবে, তাই না। তাহলে ওইটার জন্য নির্গমন কি হবে, আমাদের সরাসরি কিন্তু সূত্র আমরা জানি, তাই না। যে সূত্র কি জানি, যে এইটার কতটুকু নির্গমন হচ্ছে সেটা আমরা কিভাবে বাহির করতে পারবো। তাহলে এই একটা ফ্লো ফিল্ডের নির্গমন এই একটা ফ্লো ফিল্ডের আলাদা আলাদা একটা একটা করে করবো। তাহলে একটা ফ্লো ফিল্ডের নির্গমন সমান আমরা কি জানতাম, আমরা এখানে লিখে দেই যে প্রথমে যে Q1 প্লাস Q2 প্লাস Q3, তিনটা আলাদা আলাদা করে লিখলাম, যে এইটা এইটা আর এইটা। তাহলে Q1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, খেয়াল করো, Q1 ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না, যে K, যেহেতু আমাদের K সব একই, তাহলে আমরা শুধু K লিখলাম, K ইনটু ডেল H ডিভাইডেড ডেল H ডিভাইডেড L, অর্থাৎ এটা লেন্থ L ইনটু ডেল H ডিভাইডেড L ইনটু B ইনটু 1 প্রতি একক মিটার দৈর্ঘ্যে। B হলো প্রস্থ, তাহলে আমাদের ক্রস সেকশনাল এরিয়া কত হবে, ক্রস সেকশনাল এরিয়া আমরা দেখো তখন দেখছিলাম আর কি, তাই না, যে আমাদের যদি এটা হলো ফ্লো ফিল্ড হয়, ফ্লো ফিল্ড যদি এটা হয়, তাহলে ক্রস সেকশনাল এরিয়া মনে আছে কিনা তোমাদের, ক্রস সেকশনাল এরিয়া দেখো এটা হলো আমাদের L দেওয়া আছে বা জানি, এটা হলো আমাদের B যদি ধরি, যদি আমাদের আয়তাকার হয় LB দুইটা সমান, তাহলে আমাদের ক্রস সেকশনাল এই এরিয়াটা কত হবে বলো তো, যে হাইট ইনটু 1, আমরা জানি কি এখান থেকে এই পর্যন্ত হলো 1, তাই না, তাহলে আমাদের ক্রস সেকশনাল এরিয়া ইকুয়াল টু কি হবে, B ইনটু 1, তাই তো। আর এখানে L আর B যেহেতু দুইটা, আচ্ছা L B ইনটু 1 আমরা লিখতে পারি। এই হলো আমাদের 1 নাম্বার সেকশন দিয়ে ফ্লো, 2 নাম্বার সেকশন দিয়ে সেম অ্যামাউন্টের ফ্লো হবে, যেহেতু দুইটা রেশিও এক, তাহলে আমরা এখানেও লিখতে পারি K ইনটু ডেল H ডিভাইডেড L ইনটু B ইনটু 1। 3 নাম্বার সেকশন দিয়ে ফ্লো, K ইকুয়াল টু ডেল H K ইনটু ডেল H ডিভাইডেড L ইনটু B ইনটু 1, তাই না, B ইনটু 1। এখন এখানে একটা জিনিস দেখো, যে এই 1 নাম্বার আর 2 নম্বরে L আর B রেশিও সমান, তাহলে এখানে কি আমরা এটা বলতে পারি না যে L ইকুয়াল টু B, তাহলে L ইকুয়াল টু যদি 1 নাম্বার সেকশন এবং 2 নাম্বার সেকশনে দেখো L ইকুয়াল টু B হচ্ছে,
যেহেতু এল আর বি এর অনুপাত 1, তাহলে বিটাকে ওইভাবে পার করে দাও, এল ইকুয়াল টু বি। তাহলে এল ইকুয়াল টু বি যদি আমি লিখি এখানে, দেখো এই এল কে আমরা কি দ্বারা রিপ্লেস করে দিলাম, বি দ্বারা রিপ্লেস করে দিলাম। এল কে কি দ্বারা রিপ্লেস করে দিলাম, বি দ্বারা। তাহলে বি যদি লিখি আমি এখানে, এল এর জায়গাতে বি যদি লিখি, তাহলে বি এই বি ক্যান্সেল আউট, এই বি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1 যা গুণ করবা তাই থাকলো, এখানে কে ইনটু ডেল এইচ থাকে, এখানে শুধু কে ইনটু ডেল এইচ। তাহলে দুইটা একই, তাহলে আমি লিখতে পারি 2k ইনটু ডেল এইচ। বুঝতে পারছো? পরের লাইন আমি কি লিখতে পারি, 2k ইনটু ডেল এইচ। তাহলে এই লাইনে আমি এসে লিখবো, এখানে কি লিখবো, 2k ইনটু ডেল এইচ প্লাস, শুধু এইটা বাকি থাকলো, তাই না? তাহলে এইটার মান কি হবে, k ইনটু ডেল এইচ বাই এল। এখানে এখন খেয়াল করো, এল ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, বি বাই, দেখো এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখানে এল বি এর রেশিও দেওয়া আছে, তাহলে এল ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এখানে ডেল এইচ থাকলো, ডেল এইচ এর জায়গাতে থাকলো, এল ইকুয়াল টু আমি লিখতে পারি বি বাই 0.3। তাহলে আমরা লিখতে পারি বি বাই 0.38 ইনটু, এখানে হলো বাকি কি থাকলো, বিএস, তাহলে এখানে থাকলো বি ইনটু 1। তাহলে এখানে এই বি আর এই বি কাটা যায়, তাহলে উপরে কি থাকলো, এটা 1 হবে। তাহলে আমি এই জায়গাতে এই বিটা যদি পরের লাইনে, তোমরা আরেক লাইন করবা, আমি পরের লাইনে এটা লিখতে পারি, যেহেতু আমার নিচে জায়গা নাই, 2k ডেল এইচ ইনটু k ইনটু ডেল এইচ ডিভাইডেড 1 প্লাস 0.8, এটা কেটে গেল, তো এটা বাকি থাকে। তোমরা এর পরের লাইনে এই লাইনটা লিখে নিবা। বুঝতে পারছো? তাহলে এই ইকুয়েশনটা আমরা পাই। এখন আমরা ডেল এইচ এর মান জানি, k এর মান জানা আছে, তাহলে আমরা কি টোটাল নির্গমনটা বাহির হয়ে গেল না? এখন এই মানগুলো বসায় দাও, বসায় দিলে তুমি কি পেয়ে যাবে, এখানে টোটাল নির্গমনটা পেয়ে যাবে। প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু নির্গমন আছে, টোটাল নির্গমনটা পেয়ে যাবে। বুঝতে পারছো? এই মানটা বসায় দাও, এখানে ডেল এইচ এর মান বসাও, কে এর মান বসাও, 2 এর মান তো আছেই তোমার জানা। এখন তুমি এখান থেকে কি পেয়ে যাবে, টোটাল নির্গমন পেয়ে যাবে। ঠিক আছে? কারণ কি, আমরা এটা কিন্তু হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, তোমাদের মনে আছে কিনা, ডেল এইচ বাই, এখানে কি ছিল, বি, ডেল এইচ বাই বি। অর্থাৎ আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি ছিল, যে আমাদের একটা ফিল্ডে কতটুকু ড্রপ হচ্ছে ডিভাইডেড ফ্লো লেন্থ কতটুকু। তো এখানে ফ্লো লেন্থ কিন্তু হলো, একটা হলো লেন্থ, এই যে ধরো যে এটা হলো ফ্লো ফিল্ড, যদি আমি ধরি যে ফর एग्जांपल যে এটা হলো আমাদের ফ্লো ফিল্ড যদি ধরি, তাহলে এই ফ্লো ফিল্ডের লেন্থ কতটুকু, এখান থেকে এই পর্যন্ত এল রেশিও দেওয়া আছে, এল আর বি এর মান দেওয়া আছে। তাহলে আমাদের ইকুইপোটেন্ট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওই সিঙ্গেল ফ্লো ফিল্ডে কতটুকু হাইড লস আছে ডিভাইডেড লেন্থ, সেই জিনিসটাই আমি প্রথমে সূত্র লিখছিলাম। তারপরে আমরা দেখতেছি এই ফ্লো ফিল্ডে এল আর বি এর রেশিও সমান, এল ইকুয়াল টু বি লেখা যায়, বি দ্বারা রিপ্লেস করে দিছি। ঠিক আছে? এটা ডিফারেন্ট কিছু না, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এটা কি ছিল আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো এই ক্ষেত্রে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এইটা আসছে। আই হোপ তোমরা আশা করি যে এই দ্বিতীয় অংশটাও বুঝতে পারছো। তোমরা এখন এখানে ক্যালকুলেশন করে যা মান আসবে তাই বসায় দাও। আমি এখানে ডাইরেক্ট মান বসায় দিচ্ছি, 74 * 10⁻⁻⁵ হবে, -5 মিটার কিউব পার সেকেন্ড পার মিটার। এইটা হলো আমাদের অ্যানসার আসবে, এইটা হলো আমাদের কি অ্যানসার। তো আশা করি তোমরা দ্বিতীয় নাম্বার অংশটাও বুঝছো, যে এই লেয়ারে আমাদের নির্গমন কতটুকু হবে। আর ক্লিয়ার এই পর্যন্ত? আর যদি আমাদের সেম ফিল্ডের, আমাদের এল এবং বি এর রেশিও সেম হতো, অর্থাৎ আইসোট্রপিক হতো, তাহলে আমরা একটা বাইর করে 3 দ্বারা গুণ করে দিলেই হয়ে যেত, অর্থাৎ টোটালটা আমরা ওই সূত্রটা সরাসরি ইউজ করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে ফ্লো, এই ফিল্ডের হলো এক একটা ডাইমেনশন এক এক রকম, তাই আমাদেরকে 3টা বাহির করে আলাদা, যেহেতু আমাদের ফ্লো এখানে হলো কত আছে, কি বলে ইকুইপোটেনশিয়াল, সরি ফ্লো পাথ কয়টা আছে, 3টা, তাই আলাদা আলাদা ভাবে 3টার জন্যই বাহির করতে হয়েছে। ঠিক আছে? যে প্রত্যেকটার জন্য কতটুকু, তাহলে আমাদের মোট কতটুকু হবে। আশা করি তোমরা দ্বিতীয় সেকশনটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা তৃতীয় সেকশনে যাব। তাহলে এখন দেখো আমরা সেকশন পার্ট 3 সি তে যাই। পার্ট সি তে কি বলছে, সি বিন্দুতে সম্ভাব্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কত হবে। তাহলে আমরা বলো তো ভাই, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে কি জানি বলো তো? এই সেকশনে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে কত? আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে কি জানি এই সেকশনে কতটুকু হেড লস হইলো ডিভাইডেড আমাদের ফ্লো লেন্থ। তাহলে আমাদের ফ্লো লেন্থ এই সেকশনে কতটুকু ফ্লো লেন্থ, এইটার লেন্থ আমাদেরকে বলে দিছে, এই একটা সেকশনের লেন্থ হলো 4.1 মিটার। ওকে, 4.1 মিটার। তাহলে আমাদের এখানে লেন্থ আমরা ব্যবহার করলাম,
হেড লস ডিভাইডেড লেন্থ ফ্লো লেন্থ ইকুয়াল টু কি হয় হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তারপরে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমরা এই হেড লস নিয়ে কাজ করব যে আমাদের প্রত্যেকটা ফিল্ডের হেড লস হলো এতটুকু, তাহলে ওই ফিল্ডের লেন্থ হলো 4.1, তাহলে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ওই ফিল্ডে কতটুকু আসবে। তাহলে আমাদের প্রত্যেকটা ফিল্ডে হেড লসের পরিমাণ হলো 0.567 ডিভাইডেড 4.1, ওই ফিল্ডের লেন্থ 0.138 মিটার, সরি এটা তো একক আসবে না, 0.138। তো এই হলো আমাদের সিপেজ অধ্যায়ের অঙ্ক। আর একটা অঙ্ক লাস্ট করে দিব, তাহলে আমরা সিপেজটা ক্লোজ করে দিব। আরেকটা অঙ্ক করলে আমাদের সিপেজের অধ্যায়টা শেষ। সিপেজের এই অধ্যায়ের লাস্ট এই অঙ্কটা করেই শেষ করব। দেখো অঙ্কের মধ্যে কি বলতেছে, চিত্রে ফ্লোনেট ও অন্যান্য তথ্যাদি প্রদান করা হয়েছে। এ বি ও সি বিন্দুতে পিজোমিটার স্থাপন করলে কত উচ্চতা পাওয়া যাবে। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে আপ স্ট্রিমে 15 মিটার পানি আছে, ডাউন স্ট্রিমে 3 মিটার পানি আছে। আর এই যে আমাদের হলো এই ড্যাম, এই ড্যামের লেন্থ 30 মিটারের উপরে দেওয়া আছে। নদী হলো 30 মিটার প্রস্থ, 30 মিটার উপরে দেওয়া আছে। আমরা এটা সাইড ভিউ দেখতেছি। এই দিকে ড্যামটা, ওই দিকে 30 মিটার লম্বা, বুঝতে পারছো? পিছনের দিকে এই দিকে ধরো যে নদীর বরাবর এই দিকে ড্যাম আছে 30 মিটার লম্বা। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখো আমাদের শুরুতেই যে ডাটাগুলো ক্যালকুলেট করে নিতে হবে। আমরা প্রথমে ক্যালকুলেট করে নিই আমাদের হেড লস কতটুকু হলো, টোটাল হেড লস। এই পাশে আছে 15, এই পাশে 3, তাহলে আমাদের টোটাল হেড লস কত হলো? 15 থেকে 3 বাদ দিলে 12, তাহলে আমাদের টোটাল হেড লস হয়েছে হলো 12 মিটার। ঠিক আছে, এরপরে আসো আমরা হলো ফ্লো পাথ বাহির করি। ফ্লো পাথ কয়টা দেখো তো এখানে আছে, এই একটা ফ্লো পাথ। তোমরা জানো যে ফ্লো লাইন থেকে যদি আমরা এক বাদ দেই তাহলে ফ্লো পাথ পাই। তাহলে আমাদের ফ্লো পাথ এখানে আমরা চোখেই দেখতে পাচ্ছি, এই দিক দিয়ে পানি প্রবাহিত হবে একটা, দুইটা, তিনটা, আর এই একটা, চারটা। তার মানে আমাদের ফ্লো পাথ NF = 4। আর ইকুইপোটেনশিয়াল ড্রপ কয়টা আছে দেখো, খেয়াল করো। এখানে একটা ড্রপ, দুইটা ড্রপ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ইকুইপোটেনশিয়াল 10টা। তো আমরা কিভাবে বাইর করতে পারি? ইকুইপোটেনশিয়াল লাইন গুণব কয়টা আছে, ইকুইপোটেনশিয়াল লাইন থেকে একটা এক বাদ দিলেই আমাদের ইকুইপোটেনশিয়াল ড্রপ পেয়ে যাবো। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। 11টা হলো ইকুইপোটেনশিয়াল লাইন আছে, তাহলে ইকুইপোটেনশিয়াল লাইন 11 থেকে এক বাদ দিলে 10 হয়। ঠিক আছে, আর এইভাবে আমরা ইকুইপোটেনশিয়াল ড্রপ ক্যালকুলেশন করলাম। তাহলে এভরি ফিল্ডে, ফ্লো ফিল্ডে, একটা ফ্লো ফিল্ডের হেড লসের পরিমাণ কত, টোটাল হেড লসকে ইকুইপোটেনশিয়াল ড্রপ দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো হলো একটা ফ্লো ফিল্ডে ড্রপ কতটুকু হলো বা হেড লস কতটুকু হলো। ক্লিয়ার এই পর্যন্ত? আসো এক নম্বর অঙ্ক পার্ট 1 পার্ট এ টা সলিউশন করি। সলিউশন পার্ট এ। তাহলে এ বিন্দুতে পিজোমিটার হেড কত হবে? পিজোমেট্রিক হেড এট এ পয়েন্ট এ বিন্দুতে ইকুয়াল টু কত হবে? এখানে আছে কত, 15 মিটার টোটাল হেড, তাহলে 15 মাইনাস এ তে আসতে ড্রপ কয়টা খাইছে? একটা ড্রপ, দুইটা ড্রপ খাইছে। তাহলে এ তে আসতে দুইটা ড্রপ, তাহলে প্রতি ড্রপে আমাদের লস হচ্ছে হলো 1.2 করে। তাহলে এ তে আমাদের পিজোমেট্রিক হেড কত বের হবে? তাহলে 15 থেকে যদি 2 ইনটু 1.2 করা হয় তাহলে 2.4 আসে, তাই না? তাহলে 15 থেকে 2.4 যদি বাদ দেওয়া হয় তাহলে কত আসবে? 12.6। তাহলে আমাদের পিজোমেট্রিক হেড 12.6 অ্যাবভ গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেল, তাই না? এইটা একটা অ্যান্সার, অ্যাবভ গ্রাউন্ড লেভেল। আমরা এই কথাটা লিখবো আর কি, যে গ্রাউন্ড লেভেলের উপরে পিজোমেট্রিক হেড 12.6 মিটার, এই কথাটা লিখতে হবে। তাহলে আমরা যদি দ্বিতীয়টা দেখি, পিজোমেট্রিক হেড পিজোমিটার হেড বি বিন্দুতে কত হবে? 15 মাইনাস বি বিন্দুতে যাইতে কয়টা ড্রপ খাইছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ড্রপের পরে বি বিন্দু আছে, তাই না? তাহলে 5 ইনটু 1.2
তাহলে আমাদের এখানে কত মান আসে 5 6 15 থেকে 6 বাদ দিলে 11 আসে, তাই না? 15 থেকে সরি 9 15 থেকে 6 বাদ দিলে 9 আসে। তাহলে আমাদের এই বি বিন্দুতে পিজোমেট্রিক হেড 9 এবং জে রাউন্ড লেভেল। বুঝতে পারছো? ঠিক অনুরূপ ভাবে সি বিন্দুতে আমরা যদি পিজোমিটার হেড বাহির করি, পিজোমিটার হেড এট সি বিন্দু ইকুয়াল টু কত হবে 15 মাইনাস সি বিন্দুতে যাইতে কয়টা ড্রপ খাইছে 9টা, এটা হলো 10 নম্বর ড্রপ, তাহলে 9টা ড্রপ খাইছে, তাহলে কত হবে 9 ইনটু 1.2, প্রতি ড্রপে আমাদের লস হচ্ছে এতটুকু। তাহলে আমাদের কত আসতেছে 10.8 আসতেছে। এখান থেকে 10.8 যদি 15 থেকে বাদ দেওয়া হয় তাহলে কত আসতেছে 4.2, তাই না? তাহলে আমাদের আসতেছে হলো 4.2 মিটার এবং জি। তাহলে এ বি এবং সি বিন্দুতে পিজোমিটার হেড তুমি বাহির করতে পারলা। তিনটা এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হও তাহলে আমরা 2 নম্বর সেকশনে চলে যাব। একদম সিম্পল অঙ্ক। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো না? তাহলে আমরা পিজোমিটার হেড কিভাবে বিভিন্ন পয়েন্টে বাহির করব এই জিনিসটা আমরা পারলাম। এখন আসো আমরা বি পয়েন্টে সরি পার্ট বি তে সলিউশন খেয়াল করো। পার্ট বি তে কি বলতেছে, যদি আমাদের পারমিয়াবিলিটি দেওয়া আছে এটা এত হয়, সিপেজ লস নির্ণয় করো। মানে সিপেজ লস বলতে এখানে কিন্তু তোমার হলো নির্গমনটাকে বুঝাইছে আর কি। হ্যাঁ, সিপেজ ফ্লো লস না বলে যদি আমি এখানে ফ্লো বলি, সিপেজ ফ্লো, সিপেজ লসও বলা থাকতে পারে, একই বিষয়। সিপেজ লস কতটুকু হচ্ছে, তোমার তো কাজ কি এই পাশে পানি ধরে রাখা। ড্রাম দেওয়া হয় কেন, আমাদের ওই পাশে যাতে পানি ধরে রাখতে পারি আর কি, তাই না? এখন পানি যদি এই পাশে চলে যায় তাহলে সেটা তোমার লস না। তো এই কারণে অনেক সময় সিপেজ লসও বলা থাকতে পারে। তোমার এখানে লস যদি বলা থাকে তাও কোনো আপত্তি নাই, লসই বলতে পারো। লসই বলতে পারো, তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো যাই হোক, তাহলে 30 মিটার লেন্থে আমাদের লস কতটুকু হলো। তাহলে আমরা 1 মিটার লেন্থে দেখো এখানে কিন্তু আবার এরকম বলা নাই যে আইসোট্রপ কি বলে এন আইসোট্রপিক সয়েল এটা। তার মানে এখানে যেহেতু কিছু বলা নাই তার মানে আমাদের প্রত্যেকটা ফিল্ডের সাইজ হলো সেম। তাহলে একটা ফিল্ডের নির্গমন বাহির করে, একটা ফিল্ডের নির্গমন বাহির করে যদি আমরা তার সাথে হলো একটা লেয়ারে কয়টা ফিল্ড আছে, টোটাল আমাদের ফিল্ড কয়টা সেটা যারা গুণ করি তাহলে আমাদের প্রতি মিটার দৈর্ঘ্যে কি পরিমাণ নির্গমন হচ্ছে সেটা পাবো। তাহলে আমাদের সূত্র কি বলতো, কে আমাদের কে ইনটু আমরা কি লিখতে পারি ডেল এইচ, তাই না? এটা লিখতে পারি। আবার অর তোমরা যদি মনে করো যে না আমি ডেল এইচ দিয়ে করবো না, তাহলে লিখতে পারো কে ইনটু ডেল বড় হাতের এইচ ডিভাইডেড এনডি, এটা লিখতে পারো একটা চ্যানেল দিয়ে লসের পরিমাণ। ঠিক আছে, তাহলে টোটাল চ্যানেল দিয়ে লসের পরিমাণ কত হবে, টোটাল লসের পরিমাণ কত হবে, একটা ফিল্ডে যদি আমাদের এই পরিমাণ লস হয় একটা ফিল্ডে, তাহলে আমাদের একটা লেয়ারে মোট ফিল্ড আছে এখানে কয়টা, চারটা, 1 2 3 4, চারটা ফিল্ডে মোট লসের পরিমাণ হবে তোমরা সূত্র জানো k ইনটু nf ডিভাইডেড nd ইনটু del s। আচ্ছা খেয়াল করো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এখানে দেখো এই সূত্র দিয়ে আমরা করতে পারি, তোমরা যে কোনো সূত্র দিয়ে করতে পারো। এই দেখো এখন দেখো এখানে যদি আমি মানগুলো বসাই দিই আমি অলরেডি নির্গমনটা পেয়ে যাব। বাট এখানে দেখো k এর মানটা সরি এখানে মিলিমিটারে দেওয়া আছে, এটা হলো মিলিমিটার পার সেকেন্ড হবে, আমার একটু মিস হয়ে গেছে এখানে, এটা হলো মিলিমিটার পার সেকেন্ড দেওয়া আছে। ওকে, একদম খুবই নগণ্য দেওয়া আছে। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা নির্গমনটা যদি আমরা এই মিলিমিটার কিউবে বাইর করি খুবই মানে একটা ইয়ে আসবে আর কি। তো আমরা একটু বড়সড় আকারে বাইর করি পার ডে। তো আমরা যদি কে 0.01 মিলিমিটার পার সেকেন্ড থেকে ডেতে কনভার্ট করি, মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করো, তাহলে ছোট থেকে বড়তে যাইতে যাচ্ছ, তাহলে কি করতে হবে এখানে আমরা সেকেন্ড
তাহলে এটাকে কনভার্ট করবো 0.01 মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম, আর সেকেন্ড থেকে আওয়ারে কনভার্ট করলাম। ঠিক আছে, তাহলে এইটা যদি কনভার্ট করে দেখি তাহলে কে এর মান মিটার পার আওয়ার আসবে। হ্যাঁ, আওয়ারে না করে আমরা যদি ডেতে করি, একদিনে আরো আমাদের মানগুলো বড় আসবে। আমরা হলো মিলিমিটার পার সেকেন্ডে করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হলো যে মিটার পার ডে আসুক। একদিনে কি পরিমাণ সিপিএস লস হয় সেটা বাহির করবো। সাধারণত এরকম যদি বলা থাকে সিপিএস লসের পরিমাণ বাহির করো, তাহলে তোমরা একদিনেই বাহির করবে। ওকে, তাহলে কত আসে একটু ক্যালকুলেট করে দেখি। 0.01 ইনটু 0.864, তাহলে আসবে কত? তাও দেখো একদিনে অনেক কম আসছে, 0.864 মিটার পার ডে। মিটার পার ডেতে আমরা করবো। হ্যাঁ, দেখো আমাদের নির্গমনটা মিটার কিউবে আসে, আর মিলিমিটারে করলে মিলিমিটার কিউবে আসবে, তো অনেক ছোট মান আসবে। এই কারণে আমরা মিটারেই করতেছি। তাহলে কে এর মান 0.864 ইনটু এনএফ এর মান কত 4, এনডি এর মান কত 10, ডেল এইচ এর মান কত 12। তুমি যদি এইটা ক্যালকুলেশন করো তাহলে তোমার একটা নির্গমন আসবে। কত নির্গমন আসে একটু ক্যালকুলেট করো। কে এর মান এইটা ইনটু 4/10, 0.4 হয় তার মানে, ইনটু 12 ইকুয়াল টু আমাদের নির্গমন আসে হলো 4.1472 মিটার কিউব পার ডে। প্রতিদিন আমাদের এত নির্গমন হচ্ছে মিটার কিউব পার ডে পার মিটার, মিটার কিউব পার ডে পার মিটার। প্রতি মিটার দৈর্ঘ্যে আমাদের এতটুকু নির্গমন হচ্ছে। ধরো তুমি এই বাঁধের এই যে ড্যাম দেখতেছো, ড্যামের এই সাইডটা দেখতেছো, এখন ড্যাম তো এইদিকে 30 মিটার লম্বা, কারণ নদী বরাবর নদীর আড়াআড়ি দেওয়া আছে। তুমি দেখতেছো ড্যামের এই সাইডটা, ড্যাম তো এইদিকে 30 মিটার লম্বা আছে। তাহলে 1 মিটারে যদি এতটুকু নির্গমন হয়, তাহলে টোটাল 30 মিটার লেন্থে টোটাল নির্গমন কত হবে? তাহলে আমরা লিখতে পারি QT ইকুয়াল টু Q ইনটু L। তাহলে Q এর মান কত? 4.1472 ইনটু L ইকুয়াল টু কত? 30 মিটার, তাই না? ড্যামটা 30 মিটার দৈর্ঘ্য, তাহলে অ্যানসার ইনটু 30, তাহলে কত দাঁড়াবে? 124.41 মিটার কিউব পার ডে। তাহলে প্রতিদিন আমাদের সিপেজের কারণে লস হচ্ছে, এই পাশে পানি ওই পাশে চলে যাচ্ছে 124.41 মিটার কিউব পার ডে। প্রতিদিন এত মিটার কিউব পানি এই 30 মিটার লেন্থের বাদ দিয়ে, বাদের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছো? তো তাহলে আমাদের এইটাই হলো আমাদের লসের পরিমাণ, এইটা আমাদের অ্যানসার পার্ট বি এর। তো আমরা এইভাবে সাধারণত এক জায়গাতে আমাদের ড্যাম থেকে কি পরিমাণ লস হচ্ছে, সিপেজ লস, সেই জিনিসটা আমরা বাইর করতে পারি। তো আশা করি তোমরা সিপেজের অঙ্কগুলো ক্লিয়ার হইছো। অঙ্কটা প্রথমের দিকে একটু জটিল মনে হইলেও, দেখতে একটু জটিল মনে হলেও অঙ্কগুলো কিন্তু সহজ আছে। তো তোমরা ট্রাই করলেই আমার মনে হয় যে পারবা। বেশি কঠিন না, খুব বেশি কঠিন না যে এটা বাদ দিতে হবে এরকম কিছু না, চেষ্টা করলেই পারবে। তো তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে পারমিয়াবিলিটি নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।